গণঅভ্যুত্থানে নিহত আহতদের নামে অনেক মামলার বাদী ভুয়া, ব্যক্তিগত শত্রুতা আর মামলা বাণিজ্যের অভিযোগ। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5 আগস্ট। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, কিন্তু আমার নামে মামলা হবে এটা আমার বিশ্বাস আনে প্রথমে। 17 বছর পর রংপুরে জামায়াতের মহাসমাবেশ, কানায় কানায় পূর্ণ হচ্ছে জেলা স্কুল মাঠ, 2 লাখ লোকের সমাবেশের আশা। সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে হবে, নতুন করে ভয়ের সংস্কৃতি নয়, জুলাই পদযাত্রায় বললেন এনসিপি আহ্বায়ক। বাজারে শতক ছাড়িয়েছে বেগুনের কেজি, 50 টাকার উপরে বেশিরভাগ সবজির দর, 1 মাস ধরেই বাড়তি চালের দাম। ভারতের হিমাচলে টানা বৃষ্টি, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 63, এখনো নিখোঁজ 40। মহারাষ্ট্রের পুনেতে রেড অ্যালার্ট। শিরোনাম স্বাগত এখন দুপুরের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত আহতদের নামে অনেক মামলায় ভুয়া বাদী রয়েছে। এসব মামলা মূলত করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার জেরে, অনেকে আবার মামলা বাণিজ্য করছেন, এমনকি নিজের সন্তানকে হত্যা করে প্রতিবেশীকে ফাঁসানোর ঘটনাও রয়েছে। বাকিরা জানাচ্ছেন জাহিদ হাসান। যাত্রাবাড়ি এলাকায় জুলাই আন্দোলনে নিহত ও হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। এই এলাকার সহিংসতায় মামলাও হয়েছে বেশি। 5 আগস্ট দুপুর 2টায় যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহিন। মামলার এজাহারে বলা হয়েছে তিনি একজন গাড়ি চালক। শাহিনকে হত্যার অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করা হয়, যেখানে 34 নম্বর আসামি তহিদুল ইসলাম, যিনি পেশায় একজন ব্যবসায়ী। আজকে এত মাস হয়ে গেল, আমি কোর্টে কেন হাজিরা দিব যে মামলায় আমি জড়িত না? তিনি অভিযোগ করেছেন ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই মামলার সূত্রপাত। ঘটনার সময় তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। একটা বিজনেস ট্রিপে সাংহাইতে ছিলাম, তখন 4th, 5th and 6th আগস্ট। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5 আগস্ট। বিভিন্ন মিথ্যা মামলার আশ্রয় নিয়ে ব্যক্তির স্বার্থ উদ্ধার করার জন্য, সেটারই একটা পরিকল্পনা এটা। যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত জানান মামলাটি আদালত থেকে এসেছে। তদন্তকারী কর্মকর্তা যদি কোনো আসামির বিরুদ্ধে তার অপরাধের বিষয়ে প্রমাণের জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবশ্যই অভিযোগপত্র দাখিল হবে। আর যদি কোনো কারণে কোনো আসামির বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তাকে অব্যাহতির জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা জানাতে পারেন। 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী মহিউদ্দিন। এ ঘটনায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী ভুয়া, আরেকটি মামলা করেছেন আপন ভাই। থেমে আছে আপন ভাইয়ের মামলার তদন্ত। মামলাটার বাদীকে আমরা খুঁজে পাই না, মামলাটা ভুয়া, আমরা মামলাটা বাতিল করার জন্য উনি কয় কর্মু ঠিক আছে। তো উনি আমার একটা কথা বলছে যে আপনার মামলাটা আমি রানিং করে দিব, এই মামলাটা বাতিল করে দিব, কিন্তু আজ পর্যন্ত এই মামলার কোনো আমরা এই তো মামলা প্রায় তো 7 মাস হয়ে যাইতেছে। টাঙ্গাইলে এরকম হয়রানিমূলক একটি মামলায় অনেক নিরীহ লোকদের আসামি করা হয়েছে। সাবেক ফুটবলার কাজী এনামুল হক ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। একটি হত্যা চেষ্টার মামলার আসামি করা হয়েছে তাকে। মোহাম্মদ আনোয়ার সাদত উজ্জ্বল একজন ব্যবসায়ী। জুলাইয়ে তিনি ভারতে ছিলেন, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। দুজনেই বাদীকে চিনেন না। আমি এটা বিশ্বাস করি না যে আমি তো 3 বছর যাবৎ ঘরের বাইরেই যাই না, তা গেলে গাড়ি ঘরের ভিতর থেকে গাড়ি ডাক্তারের যাই। আমি রিস্কোয়ারের
এই যে এই 7 দিন থেকে দেখে ডাক্তার দেখে গেলাম। আমার ওয়াইফও এরকমই অসুস্থ, যার কারণে আমি বিশ্বাসই করি নাই যে আমার নামে, আমি তো এরকম কারোর সাথে খারাপ কিছু করি নাই, আমার নামে মামলা কি মামলা হইব কেমনে? আমি তো কোনো আন্দোলনের সাথে জড়িত না, কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, কিন্তু আমার নামে মামলা হইব এটা আমার বিশ্বাস হয় না প্রথমে। তদন্ত করে নিরপরাধ মানুষকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়া হবে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। ব্যক্তিগত শত্রুতা বসে যেন আসলে কাউকে যেন হয়রানি না করা হয়, এটা মানে যিনি মামলা করছেন তারও একটি দায়িত্ব। আর আমরা আমাদের দিক থেকে পেশাগত যে দায়িত্ব রয়েছে সেটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বের করা যে আসলে প্রকৃত অর্থে ঘটনাটা কী এবং প্রকৃত অর্থে আসলে কারা কারা এটির সাথে সম্পৃক্ত, সেটি আমাদের যে পেশাগত দায়িত্ব সেটি যেন সকলে যথাযথভাবে পালন করে সেজন্য আমরা তৎপর রয়েছি, সচেষ্ট রয়েছি। মূল অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে সরকার, জানালেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। এখানে যে সকল আসামি থাকে যারা নিরপরাধ অথবা ভুলক্রমে আসামি হয়েছে অথবা অসৎ উদ্দেশ্যে আসামি হয়েছে, তাদের কিছু আইনগত জটিলতায় পড়তে হয়। এরকম আমরা দেখেছি সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে মিথ্যা মামলা এবং মিথ্যা আসামিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বা বাদ দেওয়ার জন্য একটা কমিটি গঠন করেছে। সারা দেশে মামলা বাণিজ্য ও ভুয়া মামলার অসংখ্য গল্প রয়েছে, মানুষকে হয়রানি করার চক্রগুলো সক্রিয়। জাহিদ হাসান, এখন ঢাকা। হয়রানি ও মামলা বাণিজ্যের গভীরের তথ্য জানতে চোখ রাখুন আজ রাত 10টায় এখন টিভিতে। এদিকে জুলাইয়ে গণহত্যার বিচার কচ্ছপের গতিতে চলছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। তিনি অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার উদাসীনতার কারণে এই গণ অভ্যুত্থানের 1 বছর পরেও বেয়ারিশ শহীদদের কোনো সুরাহা হয়নি। শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর জিয়ারতের পর রিফাত বলেন, গণকবর সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জবাব চাইবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিফাত বলেন, অন্তর্বর্তী সরকারের কার্যক্রম হতাশ করেছে দেশের মানুষকে। এ সময় আওয়ামী লীগকে বাংলাদেশের কালসাফ উল্লেখ করে জনগণকে তাদের চিহ্নিত করে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে মৌলিক সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের এই সমন্বয়ক। এরপর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে জুলাই শহীদ অটোচালক রনির পরিবারের সদস্যদের সাথে দেখা করেন বৈষম্য বিরোধী সদস্যরা। জুলাই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে যেই স্বরাষ্ট্র উপদেষ্টারা ক্ষমতায় বসেছেন, তাকে যখন ক্ষমতা আরেকজন উপদেষ্টাকে প্রেশার দিয়ে কাজ করাতে হয় এবং সেই উপদেষ্টা যখন তার উপদেষ্টা পদ ছেড়ে চলে যায়, তখন সেই কাজের মানে আর সীমিত হয়ে পড়ে, সেই কাজ আর আগায় না। এই ব্যাপারটা আমাদেরকে ব্যথিত করে। আপনারা দেখতে পেয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমলে পুলিশ আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে। পুলিশ হাসিনার পুলিশের জায়গার দিকে ফেরত যাচ্ছে। চট্টগ্রামের ঘটনা, নতুন বাজারের ঘটনা, কিংবা সারা বাংলাদেশে এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। রংপুরে জামায়াতের বিভাগীয় মহাসমাবেশ। আজ মহাসমাবেশে বক্তব্য রাখবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান, এটিএম আজহার সহ শীর্ষ নেতারা। রংপুর জেলা স্কুল মাঠ থেকে আলোচনাতে যুক্ত আছেন মোকাররম হোসেন। মোকাররম, মহাসমাবেশ কখন শুরু হবে আর এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? মারহাবা। 17 বছর পরে রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ শুরু হতে এখন 1 ঘন্টা বাকি। তবে 1 ঘন্টা বাকি থাকলেও আরো 12টা থেকে এখানে প্রায় কানায় কানায় পূর্ণ হয়েছে। এই সমাবেশ ঘিরে জামাতের কেন্দ্রীয় নেতারা বলছেন যে প্রায় 2 লাখ মানুষের সমাগমের আশা তারা করছেন। রংপুর বিভাগের যে 33টি সংসদীয় আসন, প্রত্যেকটি সংসদীয় আসন থেকে আওয়ামী ফ্যাসিস্টের বিচার, আবু সাইদের যে হত্যাকারীরা আছেন তাদের বিচার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ সমৃদ্ধ বাংলাদেশ গড়বার লক্ষ্যে তাদের এই সমাবেশ থেকে আগামীর বাংলাদেশে জামায়াতের অবস্থান কি হবে, নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের বার্তা কি, সেই বিষয়গুলো আজকে পরিষ্কার করা হবে বলে আগতরা বলছেন। একই সঙ্গে তারা আরো বলছেন যে কারা নির্যাতিত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, যিনি 14 বছর পরে রংপুর শহরে আসছেন এবং জামায়াতের আমির বিভিন্ন সমাবেশে বলেছিলেন যে রংপুর বিভাগের অন্যান্য জেলায় সমাবেশ করা হলেও তিনি রংপুর জেলায় কোনো সমাবেশ করেননি, কারণ তিনি কথা দিয়েছিলেন যে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে কারামুক্তি করেই তিনি রংপুরে সমাবেশ করবেন। তিনি কিন্তু তার কথা রেখেছেন এবং আজকে জামায়াত নেতা এটিএম আজহারকে সাথে নিয়েই তিনি রংপুর জেলা স্কুল মাঠে আসছেন। এই সমাবেশে জামায়াতের শীর্ষ নেতা ছাড়াও বক্তব্য দেবার কথা রয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের। সুতরাং জামায়াতের ছাত্র সংগঠন এবং মূল সংগঠন, 2 সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং তারা দারুণভাবে উজ্জীবিত। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগামী নির্বাচনে
দলের যে চাঙ্গাভাব, উত্তরবঙ্গে গেল 14 বছরে জামাতের ভোটার সংখ্যা, কর্মী এবং সমর্থকের সংখ্যা বেড়েছে, এটি তাদের বক্তব্য। একই সঙ্গে আগামী নির্বাচনে রংপুর বিভাগের 33 আসন থেকে প্রায় অর্ধেক আসনে জামাত তাদের নেতাদের বিজয়ী করতে চায়, এমন নির্দেশনা, এমন আহ্বান, এমন উদ্যোগ তাদের আছে। সমাবেশ শুরু হবে 3টায়, 3টার পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। পরবর্তীতে কি বক্তব্য দেওয়া হয় সেটা নিশ্চয়ই আমরা পরের সংবাদে জানানোর চেষ্টা করব। মেয়ে ছিল রংপুর থেকে জামাতের মহাসমাবেশের সবশেষ খবর। রংপুর থেকে যুক্ত হয়েছিলেন মোকাররম হোসেন। দেশে নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এনসিপি কার্যালয়ের উদ্বোধন করে তিনি আরও বলেন, নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা যাবে না। এ সময় সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সাথে ইনসাফ করেননি, দলটি কখনোই অসাম্প্রদায়িক ছিল না বলে মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন মামলা বাণিজ্য চলছে, যারা এখন চাঁদাবাজি করছে তারা ক্ষমতায় গেলে জনগণের বাড়ির টিন খুলে নিয়ে যাবে। এছাড়াও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, চাঁদাবাজদের এনসিপিতে দরকার নেই, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বান্দরবানে পাঠানো হবে। পরে আটোয়ারী উপজেলার এনসিপি কার্যালয়ের উদ্বোধন শেষে দলটির নেতৃবৃন্দ জুলাই পদযাত্রার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে আছেন এনসিপি নেতাকর্মীরা। সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান পরে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সহ অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য থাকবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু একটি নির্বাচন ছিল না, মূলে ছিল সবার জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। মুসলিম লীগের ন্যায় আওয়ামী লীগের রাজনীতিতে আর ফিরে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে একথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতীকী তারুণ্য সমাবেশে তিনি আরও বলেন, এনবিআরে আন্দোলন করা আমলারা দুর্নীতিগ্রস্ত, তারা দুর্নীতির সঙ্গে যুক্ত বলেই বিশৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে। এখনও গুরুত্বপূর্ণ দপ্তরে আওয়ামী লীগের লোকেরা বহাল রয়েছে। আরও বলেন, বিগত সরকারের আমলে বিতর্কিত নির্বাচন শুধুমাত্র সিএসি নুরুল হুদা কিংবা হাবিবুল্লাহ আউয়ালই জড়িত নয়, বাকিদেরও বিচারের আওতায় আনতে হবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, সংস্কার এবং বিচার একটা চলমান প্রক্রিয়া। যারা বলছেন দৃশ্যমান সংস্কারের আগে নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য ভিন্ন। স্থানীয় নির্বাচন চাওয়া হচ্ছে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। মানুষের একমাত্র চাওয়া নির্বাচন। সরকারি কর্মকর্তারা কর্মচারীরা বললেন তাদেরকে নাকি চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। কেন যাবে না? উনি ঘুষ খাবেন, দুর্নীতি করবেন। 14,000 টাকার বেতনের কর্মচারী ঢাকা শহরে 2টা বাড়ি বানায় ফেলবেন, বিদেশে ছেলে পেলে পড়াবেন। এই ঘটনা একজন এমপির বেলায় হলে, একজন মন্ত্রীর বেলায় হলে তাকে জবাবদিহি করেন, বলেন পলিটিশিয়ানরা খারাপ। এই যে পরিবর্তনটি হয়েছে, এই পরিবর্তনটির মধ্য দিয়ে যে আমরা যে সংস্কার চাই, এই মহাচোরদেরকে আমাদেরকে আটকাতে হবে। কুমিল্লার চাঞ্চল্যকর মুরাদনগরে সংখ্যালঘু নারী ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রধান অভিযুক্ত শাহপরানকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার রাত 10টার দিকে বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। সংস্থাটি জানায়, মূল আসামি শাহপরান নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন প্রধান আসামি। তার কাছে ধর্ষণের ঘটনায় ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহপরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে বলে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন জানান, ভুক্তভোগী নারীর করা মামলার এজাহারভুক্ত আসামি এই শাহপরান। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল।
সেটাই ছিল মূলত ঘটনা। এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে 4 জন উত্ত্যক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। মৌসুমের সবজি থেকে মাছের বাজার প্রায় সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী। যেখানে প্রকারভেদে মাছের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা, আর সরবরাহ কমায় সবজির দামও বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে অপরিবর্তিত রয়েছে মাংসের দর। বাকিটা জানাচ্ছেন তাসফিয়া উখরোজ। বৈরী আবহাওয়ার কারণে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতা সমাগম কম, তবে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। 2 সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়তি দরে কিনতে হচ্ছে মৌসুমি সবজি। বিক্রেতাদের দাবি, ঈদের পর বাজারে সরবরাহ কমে যাওয়ায় এই ঊর্ধ্বগতি। ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল 60 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বরবটি ও কাঁকরোলের দাম 80 থেকে 100 টাকা, বেগুন 100 থেকে 110 টাকা। পেঁপে 30 টাকা কেজি, লাউ 60 টাকা পিস, মিষ্টি কুমড়া 30 টাকা কেজি, লতি 50 থেকে 60 টাকা কেজি, সেম দামই আছে, কিন্তু 2-3টা পণ্যের দাম বাড়ছে। বর্ষাকাল থাকার কারণে সব কিছুর দাম বেশি, যেরকম বেগুন এগুলোর দামটা একটু বেশি। ধনে পাতাটা বেশ বেড়ে গেছে, এটা যেটা আগে 20 টাকা দিয়ে 250 গ্রাম পেতাম, এখন সেটা 100 গ্রামই 40 টাকা। মরিচের দামটা একটু বেশি লাগতেছে, আর তুলনামূলকভাবে পেঁয়াজের দাম ঠিক আছে, আলুর দামও কম। একই চিত্র মাছের বাজারেও। কারণ বাজারে প্রতি কেজি রুই 600 থেকে 800 টাকা, চাষের কই 200 থেকে 220 টাকায় কিনছেন ক্রেতারা, যা গত সপ্তাহের তুলনায় বেশ চড়া। দাম বর্তমানে অনেক বেশি। এই যে 1 কেজি 300-400 গ্রাম মাছ, এটি বিক্রি করতে 2600-2700 টাকা কেজি। মাছের দাম একটু চড়া আজকে, আর বাজার পরিস্থিতি মুরগির দামও চড়া। এদিকে বাড়তি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের চাল। মিনিকেটের কেজি 78 থেকে 80 টাকা, আটাশ চাল 55 থেকে 58 টাকা, নাজির শাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। এই 3টা যে চালের দাম অত্যাধিক বাড়ছে, কিন্তু এই টাইমে বাড়ার কথা না। তাজফিয়া উখরোজ, এখন, ঢাকা। দেশের বেশিরভাগ জেলায় গেল 1 মাস ধরে বাড়তি চালের বাজার। সরবরাহ ঘাটতি না থাকলেও বাড়তি দাম নিয়ে খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের। এছাড়া চড়া বেশিরভাগ সবজির দাম, তবে সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন। এদিকে স্বস্তি নেই মাছ মাংসের বাজারেও। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রামের কর্ণফুলী বাজার। চালের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও গেল 1 মাস ধরেই দর বাড়তি। 50 কেজির বস্তায় 250 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। পাইকারি বাজারে দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। ব্যবসায়ীরা বলছেন, কাটারি, জিরা শাইল, নাজির শাইল ও মিনিকেট সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 9 টাকা পর্যন্ত। পরিবহন খরচ বাড়ায় ও বড় প্রতিষ্ঠানের মজুদের কারণে দাম বৃদ্ধি বলছেন ব্যবসায়ীরা। 1 মাসের আগে তো প্রথম কিনে 3700 টাকা কিনে বসছিল, 200 টাকা তো বাড়ে গেছিল। গাড়ি ভাড়া আসলে 100 টাকা, 300 টাকা, এভাবে 4000 টাকা আসলে। নতুন চালটাও আগের দামে চলে আসতেছে, বেড়ে গেছে আবার 100-150 টাকা বেড়ে গেছে। গাড়ি ভাড়া বেশি, ওই অজুহাত দেখায় বলতেছে ধানের দাম বেড়ে গেছে। একই পরিস্থিতি কুষ্টিয়ার খাজানগরে। প্রশাসনের অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাড়তি দামে চাল বিক্রি করছেন ব্যবসায়ীরা। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়, আর বাসমতি বিক্রি হচ্ছে 94 টাকায়। এছাড়া কাজললতা চাল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 68 থেকে 70 টাকা। চালের বাজার ঘুরে ক্রেতা যখন সবজির বাজারে স্বস্তি নেই সেখানেও। সপ্তাহের ব্যবধানে পটল, কাঁকরোল, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। তবে সব থেকে বেশি দাম বেড়েছে বেগুনের। গেল সপ্তাহে প্রতি কেজি বেগুন 60 টাকায় বিক্রি হলেও আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে বরিশালের বাজারে বেড়েছে ক্রেতার ভিড়। তবে সরবরাহ কম থাকার অজুহাতে চড়া ইলিশের বাজার। ক্রেতারা বলছেন, গেল সপ্তাহে 1800 থেকে 2000 টাকায় ইলিশ মাছ বিক্রি হলেও আজকের বাজারে বিক্রি হচ্ছে 1300 থেকে 2500 টাকায়। শামীমা রহমান শাম্মী, এখন। রোববার পবিত্র আশুরা, এই উপলক্ষে হোসনি দালানের প্রস্তুতি চলছে। সেই খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী সিউল আহমেদ। সিউল, জানাবেন আশুরার প্রস্তুতি কেমন দেখছেন, আর সন্ধ্যায় মিছিলের প্রস্তুতি শেষ হয়েছে কিনা? মিছিলের প্রস্তুতি আজকে ঠিক কিছুক্ষণ পরে মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে, অর্থাৎ আপনার জামে মসজিদ 1টা বাজে জুমার নামাজ আসলে ইমামবাড়া যে দালান রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছে। যারা
শিয়া সম্প্রদায়ের লোকজন আছে তারা এখানে নামাজ পড়েছেন এবং আজকে কিন্তু অষ্টম মহরম অর্থাৎ পরশু দিন কিন্তু মিছিল আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে আসলে এই শিয়া সম্প্রদায়ের যারা আছেন তারা এখানে ভক্তরা এসেছেন এবং তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করছেন এবং তারা জিয়ারত সহ নামাজ প্রার্থনা অন্যান্য সকল যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সম্পন্ন করছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, আপনি মিছিলের কথা জিজ্ঞেস করছিলেন। মিছিল আজকে দুপুর 2টা থেকে পুরাতন পল্টন থেকে একটা মিছিল বের হবে। সেই মিছিলটি আসলে এই পুরান ঢাকার যে হোসেনি দালান রয়েছে সেখানে আসবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনার আগামীকাল রাতেও একটি মিছিল রয়েছে। সেই মিছিলটি আসলে রাত্রে ইশারা নামাজের পর অনুষ্ঠিত হবে এবং পরশু দিন অর্থাৎ দশম মহরমে সকালবেলা আসলে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় আপনাকে বলি, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি পুলিশের যিনি প্রধান আছেন তিনি এখানে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী দেখেছেন এবং দেখে কিন্তু তিনি নিশ্চিত করেছেন যে এবার আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য বারের তুলনায় ভালো। এখানকার যারা ভক্ত রয়েছেন তাদের সাথে আমার কথা হচ্ছে, তারা বলেছেন যে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এই বছরের আইনশৃঙ্খলা বাহিনী যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা খুশি এবং তারা বলছেন যে তাজিয়া মিছিল হওয়া পর্যন্ত সব কিছু আসলে ঠিকঠাকভাবে হবে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে, এবার যে তাজিয়া মিছিল রয়েছে সেই মিছিলে কিন্তু কোনো ধরনের অস্ত্র, আতশবাজি, পটকা কিংবা কোনো ধরনের ধারালো ছুরি এগুলো কিন্তু কোনো কিছুই ব্যবহার করা যাবে না, লাঠি ব্যতীত শুধু লাঠি ব্যবহার করতে পারবে। এবং এখানকার যারা ভক্ত রয়েছেন তাদের সাথে কথা হচ্ছে, তারা বলছেন যে আসলে এই দিনটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি আসলে তারা সবসময় বিশ্বের মুসলিম সম্প্রদায়ের জন্য তারা দোয়া প্রার্থনা করছেন এবং একই সাথে কিন্তু তারা বলছেন যে পৃথিবীর সকল কিছু যেন ভালো থাকে, সুখে থাকে। এই দিনটি কিন্তু এই কারণে তাদের কাছে গুরুত্বপূর্ণ। আশুরার দিন যদি আমি বলে থাকি সেটা হচ্ছে যে বিশ্ব মুসলিমের কাছেও কিন্তু এই দিনটি স্মরণীয়, একই সাথে কিন্তু হৃদয় বিদারক। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে 61 হিজরির এই দিনেই কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 72 জন সহযোগী নিয়ে এজিদের যে 22,000 সৈন্য রয়েছে সেই সৈন্য বিরুদ্ধে কিন্তু তারা যুদ্ধ করেন এবং একই সাথে কিন্তু সেদিন মৃত্যুবরণ করেন। এই সব কিছু মিলে কিন্তু এই আশুরার যে তাৎপর্য সেটি কিন্তু এখানকার যারা মুসলমান রয়েছেন, যারা মুসলিম সম্প্রদায়ের লোক রয়েছেন তাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং তারা কিন্তু সকাল থেকে আসছেন এবং যত দিন যাচ্ছে যত দিন পার হচ্ছে মানুষজনের কিন্তু ভিড়, ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এই ইমামবাড়া যে হোসেনি দালান রয়েছে সেখানে ভিড় করছেন। এই পুরান ঢাকার ইমামবাড়া সহ রাজধানীর অন্যান্য যে ইমামবাড়াগুলো রয়েছে সেখানেও কিন্তু ভক্তরা ভিড় করছেন বলে আমাদেরকে এখানকার যে ইমামবাড়া হোসেনি দালান যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। উজ্জ্বল, এই ছিল আমার কাছে পুরান ঢাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলের যে প্রস্তুতি সেটির সর্বশেষ তথ্য। সিউল আহমেদ আশুরার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন। কুমিল্লা থেকে স্বল্প আয়ের যাত্রীদের জন্য চালু হওয়া দ্রুতগতির ডেমো ট্রেনের সংকট দূর করতে পারছে না রেলওয়ে। অযত্ন অবহেলায় বিকল হয়ে পড়ে আছে খোলা আকাশের নিচে। এদিকে আগে থেকেই কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর রুটেই বন্ধ হয়েছে আরও 4 জোড়া ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এই অঞ্চলের যাত্রীরা। কামরুল হাসানের ক্যামেরায় মাসুদ আলমের প্রতিবেদন। প্রথম দেখায় মেট্রো রেল মনে হলো এটি মূলত ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ডেমো। দ্রুতগতির এই পরিবহন এখন লাকসামের লোকোশেডে পড়ে আছে অযত্ন অবহেলায়। খসে পড়ছে যন্ত্রাংশ। 3 কোচ ও 2 ইঞ্জিন বিশিষ্ট ডেমো ট্রেনটির পুরো শরীর জুড়ে শুধুই মরীচিকা। খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে দেখা যায় সিট, পাখা ও ইঞ্জিনের ভাঙ্গাচোরা অংশ। চলাচল বন্ধের মাত্র 6 বছরের মধ্যেই তদারকির অভাবে প্রায় 30 কোটি টাকা মূল্যের ডেমো ট্রেনটি ক্রমেই পরিণত হচ্ছে কঙ্কালে। 2012 সালে চীন থেকে আমদানি করা হয়েছিল 20টি ডেমো। খরচ হয় প্রায় 650 কোটি টাকা। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও 2020 সালে মাত্র 8 বছরেই বিকল হয়েছে প্রায় সবগুলো। কুমিল্লা অঞ্চলে চালু হওয়া 4 সেট ডেমোর সবই এখন অচল। ডেমোগুলো মেরামতের সক্ষমতা না থাকায় আবারও ভোগান্তিতে পড়েন এই অঞ্চলের যাত্রীরা। একটা ট্রেন মানে অনেকগুলো বাসের যাত্রী একবার নিয়ে যেতে পারতো, এখন সেই ডেমো ট্রেনগুলো বন্ধের কারণে তো আমাদের বাসমুখী হচ্ছে। আমাকে ইমার্জেন্সি যেতে হচ্ছে, তো আমি যদি এই লোকাল যে ডেমো ট্রেনগুলো থাকে ওগুলো যদি থাকতো তাহলে আমি ওই সুবিধাটা পেতাম। কুমিল্লা, নোয়াখালী ও কুমিল্লা চাঁদপুর রুটে 20 জোড়া ট্রেন এবং কুমিল্লা, ঢাকা ও কুমিল্লা চট্টগ্রাম রুটে 34 জোড়া ট্রেন সহ লোকাল ও আন্তনগর মিলিয়ে মোট ট্রেন ছিল 54 জোড়া। এর মধ্যে 5 বছরে বন্ধ হয় 18 জোড়া ট্রেন, যার মধ্যে ডেমো রয়েছে 4 জোড়া। বর্তমানে পূর্বাঞ্চলে আন্তনগর ও লোকাল মিলিয়ে মোট 36 জোড়া ট্রেন চলাচল করলেও তাতে 2/3 পূরণ হয়। বাকিরা বাধ্য হয়ে সড়ক পথ ব্যবহার করেন। গেল অর্থ বছরে পূর্বাঞ্চলের এই 4টি রুটে টিকিট বিক্রি হয় প্রায় 20 কোটি টাকার।
আর চলতি অর্থ বছরের 10 মাসে বিক্রি হয়েছে প্রায় 18.5 কোটি টাকার টিকিট। রেলপথ এখনও স্বল্প আয়ের মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম, কিন্তু চাহিদার তুলনায় এই রুটগুলোতে রয়েছে ট্রেনের সংকট। যে কয়েকটি চলছে তাও ধুঁকছে লোকবল সংকটে। তবে যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডেমু বন্ধে, তাই এসব রুটের যাত্রীদের ভোগান্তিও বেড়েছে কয়েক গুণ। অনেক লোকাল যাত্রীরা আন্তনগর ট্রেনে ভ্রমণ করতে পারে না, স্বল্প খরচে তারা ভ্রমণ করতে চায়। ডেমোগুলাতে যথেষ্ট আর্নিং ছিল আগে, এখন ভবিষ্যতে যদি গাড়ির ব্যবস্থা উদ্বোধন কর্তৃপক্ষ করে তাহলে মোটামুটি যাত্রীর চাহিদা এটা কভার করবে। রেলওয়ে পূর্বাঞ্চলের করিডোর খ্যাত কুমিল্লায় এমনিতেই চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা অপ্রতুল, তার উপর ডেমু বন্ধে সেই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। এই রোডে বিশাল থেকে বিশালে লাস্টে নষ্ট হয়েছে রে, বিশালে সেপ্টেম্বর থেকে এটা নষ্ট। কষ্ট করে অনেক সময় তারপরে প্রয়োজনে বাইরে উঠে যাইতে হয়, বুঝছেন। আমরা দেখি সমস্যা আছে, যাত্রীরা তো আরো সমস্যা। তারপর রোডে তো কোনো ট্রেনে নাই, কুমিল্লা থেকে নোয়াখালীর দিকে ট্রেন নাই। ডেমোগুলো যদি পুনরায় মেরামতের উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় যে প্যাসেঞ্জারের যেই চাহিদা, এই চাহিদাটা পূরণ হবে এবং যাত্রীদের যেই মান উন্নয়ন এবং স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে গন্তব্যে পৌঁছানো, এটা আবার পুনরায় শুরু করা সম্ভব হবে। যথাযথ প্রযুক্তি জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় কুমিল্লার 4 সেট ডেমু মেরামতের চেষ্টাই করেনি মন্ত্রণালয়, তাই স্থায়ীভাবে অচল হয়ে কুমিল্লার লাকসাম ও চট্টগ্রামের লোকোশেডে পড়ে আছে ট্রেনগুলো। মাসুদ আলম, এখন, কুমিল্লা। কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন অন্তত 5 জন। এদিকে পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে চকরিয়ার হারবাং ইউনিয়নের গোয়ালমারা এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাত 2:30টার দিকে বাসটিকে ক্রেনের সাহায্যে খাদ থেকে তোলা হয়। এ সময় বাসের জানালায় ঝুলন্ত এক যুবকের মরদেহ এবং নিচে চাপা পড়ে থাকা আরও এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। বাসটিতে চালক, সহকারী সহ মোট 40 জন যাত্রী ছিলেন বলে জানায় পুলিশ। যাত্রীদের দাবি, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এদিকে পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত ও 9 জন আহত হন। সকালে সাথিয়া উপজেলার পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত অবস্থায় 3 জনকে পাওয়া যায়। পরে দুর্ঘটনায় আহত 9 জনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় নিহত 2 জনের পরিচয় পাওয়া গেলেও 1 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 63 জনে। এখনও নিখোঁজ 40। 2 সপ্তাহে আর্থিক ক্ষতির পরিমাণ কমপক্ষে 400 কোটি রুপি বলে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে বৈরী আবহাওয়ায় দেশ জুড়ে ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। মহারাষ্ট্রের পুনেতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। হিমালয় ঘেঁষা ভারতের উত্তরাঞ্চলে বর্ষার তাণ্ডব নতুন না হলেও প্রতি বছর যেন আগের চেয়েও আরও বেশি বিধ্বংসী রূপ দেখায় প্রকৃতি। টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, আকস্মিক ভূমিধস আর বন্যায় 2 সপ্তাহ ধরে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন। নিখোঁজ আর হতাহতের সংখ্যা এরই মধ্যে 200 ছাড়িয়েছে। চলছে উদ্ধার অভিযান ও ত্রাণ সরবরাহ কার্যক্রম। সমন্বিতভাবে কাজ করেও জনদুর্ভোগ কমাতে হিমশিম খাচ্ছে রাজ্য ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী। বৃষ্টি আরও বাড়বে বলে শনিবার থেকে পরবর্তী 3 দিন রাজ্য জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হিমাচল জুড়ে 250 সড়কে বন্ধ যান চলাচল। অচল হয়ে পড়ে আছে 500-র বেশি বৈদ্যুতিক ট্রান্সফরমার, ক্ষতিগ্রস্ত 250-র বেশি বাড়িঘর ও স্থাপনা, 14টি সেতু আর 700-র বেশি পানি প্রকল্প। প্রাদেশিক রাজধানী সিমলা, কুল্লু, মানালিতে সীমা ছাড়িয়েছে ভোগান্তি। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। বর্ষা শুরুর প্রথম 2 সপ্তাহেই রাজ্যটিতে আর্থিক ক্ষতি কয়েকশো কোটি রুপির বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। अभी तक लगभग 400 करोड़ के करीब का जो नुकसान का आंकड़ा है, ये हमारे सिस्टम पे दर्ज हुआ है, लेकिन वास्तविक आंकड़ा उससे काफी ज्यादा है। और क्योंकि अभी सारा फोकस सर्च एंड रेस्क्यू पे और रिलीफ मेजर्स पे है, तो इसकी जो डैमेज असेसमेंट है इसको समय लगेगा।
চলতি বর্ষায় ভারতের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি, ভূমিধস আর বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। উত্তরাখণ্ডে বর্ষার দাপটে এখনও বন্ধ চারধাম যাত্রা, বিশেষ করে কেদারনাথের পথ। বাণিজ্যিক রাজধানী মুম্বাই সহ মহারাষ্ট্রের কোনকান অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট, আর আগামী বৃহস্পতিবার পর্যন্ত পুনের উপকূলীয় এলাকাগুলোতে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট জারি রয়েছে। এছাড়াও ওড়িশার বালাসোরে পানিবন্দী অর্ধশতাধিক গ্রাম, তলিয়ে গেছে সড়ক ও কৃষি জমি। অতিবৃষ্টি, বন্যা, ভূমিধসের জেরে রাজ্যগুলোতে চলছে দুর্যোগ কবলিত মানুষকে সরিয়ে নেওয়া আর ত্রাণ সরবরাহের কাজ। নুজহাত কামাল, এখন বিশ্ব। চিরস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চাইছে হামাস। 2-1 দিনের মধ্যে এই মার্কিন প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক জবাব দেওয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। এরই মধ্যে গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার দিনভর হামলায় ফের শতাধিক প্রাণহানির সাক্ষী হলো গাজাবাসী। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের দাবি, গাজাবাসীকে সুরক্ষিত দেখতে চান তিনি। নাফি আরমান মননের প্রতিবেদন। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে মনোযোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই খবর মার্কিন গণমাধ্যমে। আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, প্রায় 21 মাস ধরে চলা যুদ্ধ শেষ করার সরাসরি নিশ্চয়তা চাইছে হামাস। এ বিষয়েই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে পারেন ট্রাম্প। বর্তমানে ফিলিস্তিনের বাকি গোষ্ঠীগুলোর সঙ্গে প্রস্তাবটি পর্যালোচনা করার কথা জানিয়েছে হামাস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিরাপত্তার নিশ্চয়তা পেলেই নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগেই ইতিবাচক জবাব পাঠাবে স্বাধীনতাকামী সংগঠনটি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের দাবি, গাজাবাসী নরকের যন্ত্রণা ভোগ করছে, তাদের সুরক্ষিত দেখতে চান তিনি। চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে জানা যাবে একদিনের মধ্যেই। তবে গাজাবাসীকে সুরক্ষিত দেখতে চাইলেও উপত্যকায় হত্যাযজ্ঞ থামানোর কোনো নাম নেই ইসরায়েলি সেনাদের। বৃহস্পতিবারও দিনভর আইডিএফের হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি, যার মধ্যে অর্ধশতাধিকই প্রাণ হারিয়েছেন ত্রাণ সংগ্রহের সময়। নিরস্ত্র বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গুলি চালাচ্ছে অভিযোগে প্রতিবেদন প্রকাশ করেছে এপি। 2 কর্মীর বরাতে ছাপানো বার্তা সংস্থাটির প্রতিবেদনকে অস্বীকার করেছে জিএইচএফ। ايش اللي صار مش عارفين ايش بدنا نقول اكثر من هيك حسبني الله ونعم الوكيل بس كنت ذاهب للمساعدات اجيب الطحين لاولاد اخوي الايتام اللي هم البقوله من عائلتي كلها بعد اهلي واخوتي استشهدوا ورا الحرب جيت هون لقيتهم مستشهدين هم। এদিকে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো সীমান্তবর্তী কিবুজ অঞ্চল পরিদর্শনে যান বেনিয়ামিন নেতানিয়াহু। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় নিহত ইসরায়েলি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় জিম্মিদের জীবিত ঘরে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তবে নেতানিয়াহুর সফর ঘিরে বিক্ষোভ করেন ইসরায়েলিরা। অবিলম্বে উপত্যকায় যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিও তাদের। But right now we should focus on bringing back everybody home. That's the most important thing. ואנחנו מחויבים לעבוד יחד כדי שהקיבוץ הזה יקום מחדש. יקום מחדש. בעזרת השם, גם בעזרתכם. ואתה אמרת לי לחתוך בבירוקרטיה. ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে শক্তিধর রাষ্ট্রগুলোকে ইহুদি সরকারের ওপর নিষেধাজ্ঞা জারি ও বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরায়েল। নাফি আরমান মনন, এখন বিশ্ব। রাশিয়া প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। গেল বৃহস্পতিবার নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। এর মধ্য দিয়ে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল রাশিয়া। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য ভালো সম্ভাবনা জেগেছে মস্কোর। এছাড়া নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং মাদক কারবারির মতো অপরাধ মোকাবেলায় কাবুলকে সমর্থন দিয়ে যাবে রাশিয়া। বাণিজ্য ও অর্থনৈতিক, বিশেষ করে জ্বালানি পরিবহন, কৃষি ও অবকাঠামোতেও রাশিয়া সহায়তা করবে। মস্কোর এমন পদক্ষেপকে সাহসী ও মূল্যবান বলে মন্তব্য করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান। যখন ইংলিশ ক্লাবগুলোতে খেলার মৌসুম চলছে,
ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়েও অনেকে মাতামাতি করছেন নিজের দলের পছন্দের খেলোয়াড়দের নিয়ে। এই মুহূর্তে কিন্তু কয়েকদিন থেকেই ফুটবল প্রেমী যারা রয়েছেন তাদের মনে একটি দুঃসহ স্মৃতি জায়গা করে নিয়েছেন, যে জুতার মৃত্যু, এবং পরপর 2 শিরোপা তিনি জিতেছেন। তারপরও তার যে অকাল প্রয়াণ, ফুটবল প্রেমীরা কিন্তু নিশ্চয়ই অনেক কষ্টে রয়েছেন। তার অকাল প্রয়াণে কিন্তু শোকের মাতম চলছে পুরো ফুটবল প্রেমী যারা রয়েছেন তাদের মনে তো বটে, এবং সে সঙ্গে তার যেটা সহকর্মী রয়েছেন তাদের কাছেও কিন্তু ক্লাব লিভারপুল পুরোপুরিভাবে অবসরে পাঠিয়েছে জোটার স্মৃতি বিজড়িত 20 নম্বর জার্সিটিকে। বিস্তারিত জানাবেন জুবায়ের আহমেদ। অ্যানফিল্ডের বাইরে হাজার হাজার ফুল, সঙ্গে ভক্তদের কান্না ভেজা চোখ। সব আয়োজন ডিয়েগো জোটার জন্য। 2020 সালে এসেছিলেন, 20 নম্বর জার্সি বেছে নিয়েছিলেন। লিভারপুলের 20তম ইংলিশ লিগ শিরোপার অংশ ছিলেন, কিন্তু লিভারপুল শহরের লাল অংশটায় জোটার দিন ফুরল খুব দ্রুতই। স্পেনের জামোরায় A52 শহরে প্রাণ হারিয়েছেন এই পর্তুগিজ তারকা এবং তার ভাই আন্দ্রে সিলভা। তাদের মৃত্যুতে এখন সবখানে শোকের আবহ। সবশেষ খবর অনুযায়ী স্পেনের জামোরাতেই 2 ভাইয়ের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তাতে নিশ্চিত হয়েছে জোটা এবং আন্দ্রের পরিচয়। অধিকতর তদন্তের জন্য তাদের গাড়ির ধ্বংসাবশেষ এবং গাড়ির লাইসেন্স প্লেট সংগ্রহ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সব আনুষ্ঠানিকতা শেষে জোটা এবং আন্দ্রের দেহাবশেষ নিয়ে যাওয়া হবে পর্তুগালে, সেখানেই হবে তাদের শেষকৃত্য। নিজ দলের তারকা খেলোয়াড় জোটার স্মরণে শোক বই খুলেছে লিভারপুল। অ্যানফিল্ডে ক্লাবের পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। ক্লাবের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জোটার স্মৃতি বিজড়িত 20 নম্বর জার্সিকে আজীবনের জন্য অবসরে পাঠানোর ঘোষণাও দিয়ে রেখেছে অলরেডরা। গত এপ্রিলে ডার্বি ম্যাচে তার গোলেই 2024-25 মৌসুমের শিরোপা নিশ্চিত করেছিল দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের 20তম শিরোপা এনে দেওয়া সেই জার্সিকে সম্মাননা জানাতেই লিভারপুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। এদিকে লিভারপুল তারকার মৃত্যুতে শোক বইছে ফুটবলের দুনিয়াতে। ফিফা সভাপতি জিওভান্নি ইনফান্তিনো এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও জানানো হয়েছে শোকবার্তা। ক্লাব বিশ্বকাপে নিজ নিজ দলের অনুশীলনের আগে 1 মিনিটের নীরবতা পালন করেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিক এবং চেলসি। নীরবতা পালন করা হয়েছে নারীদের ইউরো ম্যাচের আগেও। জুবায়ের আহমেদ, এখন। শেষ করবো এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। গণ অভ্যুত্থানে নিহত আহতদের নামে অনেক মামলার বাদী ভুয়া, ব্যক্তিগত শত্রুতা আর মামলা বাণিজ্যের অভিযোগ। আমি বাংলাদেশে ফিরে আসি 8 আগস্ট, আর মামলাটা হচ্ছে 5 আগস্ট। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনৈতিক কমিটির সাথে জড়িত না, কিন্তু আমার নামে মামলা হবে এটা আমার বিশ্বাস আনে প্রথমে। 17 বছর পর রংপুরে জামায়াতের মহাসমাবেশ, কানায় কানায় পূর্ণ হচ্ছে জেলায় স্কুল মাঠ, 2 লাখ লোকের সমাবেশের আশা। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে হবে, নতুন করে ভয় সংস্কৃতি নয়, জুলাই পদযাত্রায় বললেন এনসিপি আহ্বায়ক। বাজারে শতক ছাড়িয়েছে বেগুনের কেজি, 50 টাকার উপরে বেশিরভাগ সবজির দর, 1 মাস ধরেই বাড়তে চালের দাম। এবং ভারতের হিমাচলে টানা বৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 63, এখনও নিখোঁজ 40, মহারাষ্ট্রের পুনেতে রেড অ্যালার্ট। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।